সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। এটা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় থেকে নির্বাচন করা হয়েছে। আজকে আমরা জানব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী এবং তথ্য উপাত্তের মধ্যে পার্থক্য। প্রথমেই শুরু করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী। আলোচনা শুরুর পূর্বে এসো কয়েকটি ভিডিও ক্লিপ দেখে নিই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। এভাবে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে দিছে, আমরা যুদ্ধে যাবো। হ্যাঁ, আমরা যুদ্ধে যাবো। শোনো সবাই, কালকে আমি রেসকোর্স ময়দানে ছিলাম, আজকে সকালবেলা এসে পৌঁছালাম। আমার সাথে গ্রামের আরো কয়েকজন ছিল। রেডিওর এই ভাষণ, এটা হলো রেডিওতে প্রচার করার কথা ছিল। মা কার্মিরা এই প্রচার বন্ধ করে দিছে। এই জন্যই তো আপনারা কালকে এই ভাষণ শুনতে পারেন নাই। কিন্তু বিপ্লব ভাই, আজকে প্রচার হইলো কেমনে? আরে, আমি ভলেন্টিয়ার হিসাবে রেসকোর্স ময়দানে ছিলাম। বাঙালি যে সমস্ত রেডিও কর্মচারীরা ছিল, এরা মেশিনপত্র নিয়ে এসে এই ভাষণ প্রচার করতে গেছিল। আর্মিরা সেই ভাষণ প্রচার করতে দেয় না। এই কথা যখন বঙ্গবন্ধুর কানে যায়, বঙ্গবন্ধু কি কইছে ভাষণে শুনেন নাই? রেডিও স্টেশন এবং টেলিভিশন স্টেশনে আমাদের কথা প্রচার না করে তাহলে কেউ রেডিও স্টেশনে যাবে না। ও, ওই সেই কথাই তো কইলো বঙ্গবন্ধু। আরে হ্যাঁ, এরপরেই বাঙালি কর্মচারীরা রেডিও স্টেশনের ধর্মঘট ঢাইকা রেডিও স্টেশন অচল করে দিছে। পাক আর্মিরা উপায়ন্ত না দেইকা আজকে সকালবেলা এই যে ভাষণ প্রচার হলো। সাবাস বাঙালি, বাড়ি আমাগো ঘর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা সবসময় চেষ্টা করে থাকি মাঠ পর্যায়ে কৃষকরা যে সমস্ত নতুন প্রযুক্তি অনুসরণ করছেন বা যে সমস্ত সফলতাকে প্রদর্শন করছেন সেগুলো তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে এরকম কিছু বিষয়। তাহলে চলুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে অর্থাৎ প্রতিবেদন পর্বে চলে যাই। পুকুরে মাছের চাষ, এটি বাংলাদেশের কৃষকের কাছে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। আমরা জানি যেখানে মানুষের স্কোপ আছে বা সুযোগ সুবিধা আছে
সেখানেই মানুষ পুকুরে পোনা ছেড়ে মাছের চাষ করেন। সারা দেশে পুকুরে মাছের চাষ সম্প্রসারিত হয়েছে অনেকভাবেই। আমরা বাজারে গেলে যে মাছগুলো দেখতে পাই, এখন আর নদীর বিলের মাছ পাওয়া যায় না, এখন মূলত চাষের মাছ দিয়েই বাজারটি ভরা। আমরা আজকে এসেছি সেরকমই একটি জায়গাতে, এবং সেখানে কৃষকদের সাথে আমরা কথা বলবো এবং মাঠ পর্যায় থেকে আমরা ধারণ করব তারই কিছু সফলতার চিত্র। তাহলে চলুন আমরা চলে যাই কৃষকের মাঠে, কৃষকের পুকুরে, কৃষকের কাছে। আমরা কথা বলছি আমাদের এই এলাকার মৎস্য চাষী মহিদুল ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, আপনার পুরো নামটা বলেন। মোহাম্মদ মহিদুল ইসলাম। মহিদুল ইসলাম, আপনার তো এই পুকুরটা খুব সুন্দর একটা পুকুর, 13.5 বিঘা না 13 বিঘা এরকম। 13 বিঘা প্রায়। আপনার মোট কত বিঘা জমিতে মাছের চাষ আছে? 29 বিঘা জমি। 29 বিঘা। জি। এরকম কয়টা পুকুর আছে নাকি এরকম এটাই পুকুর- বড়। আর অন্য পুকুরের কয়টা সংখ্যা, কয়টা মোট? আর আছে ওইদিকে 4টি আছে। ওইদিকে 4টা আছে। জি। এখন এই যে এত বড় পুকুরে আপনারা ফিশ ফ্যাটেনিং এর কাজ করছেন বা মাছের চাষ করছেন, আপনি কবে থেকে শুরু করেছেন? আমি 91-92 থেকে শুরু 91-92 করেছি। থেকে শুরু করেছেন, তার মানে 10 বছর, 20 বছর, 22 বছর, 23 বছরের মতো আপনার প্রায় এরকম। এইটা চলতেছে। কেমন মনে হচ্ছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। জি। তার মানে আপনি বলেন দেখি, এই 29 বিঘাতে আপনার প্রতি বছর কত টাকার মাছ উৎপাদন হয়? তা প্রায় 60-65 লক্ষ টাকার মতো। 60-65 লক্ষ টাকার মতো মাছ বিক্রি করেন। আর এর পিছনে আপনার বিনিয়োগ কত, খরচ হয় কত? খরচ তো প্রায় 25-26 লক্ষ টাকা তো খরচ 25-26 হয়। লাখ টাকার মতো খরচ হয়। একটা জিনিস বলেন তো, যে এই যে মাছ চাষ করা, কৃষিকাজের চেয়েও মাছ চাষ করতে গেলে ক্যাপিটাল একটু বেশি লাগে, তারপরে পরিশ্রম একটু বেশি লাগে এবং মনোযোগটা একটু বেশি দেওয়া লাগে, তাই না জিনিসটা? জি। আচ্ছা, তো আগে তো ফসল উৎপাদন করতেন, চাষবাস করতেন, তখন এক রকমের হিসাব, আর এখন একটা বড় ধরনের ব্যবসা, এটা এক রকমের হিসাব। দুইয়ের মধ্যে আপনার কাছে কোনটাতে নিজেকে অনেক বেশি সফল মনে হয়? এটা মাছ চাষে বেশি মাছ চাষে। সফল। জি। তা আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই এলাকায় যে কৃষক ভাইরা মাছের চাষ করতেছে, সেটা করে কি তারা ভালো আছে? জি, অনেক ভালো আছে। আপনারাও ভালো আছেন? আমরাও ভালো আছি। যাক, আমরা আশা করি আপনারা আরো ভালো থাকেন। আপনাকে অনেক ধন্যবাদ। रोने की किसी तरह की कर सकते हैं और ये तो कैच मानो आउट ऑफ द वर्ल्ड, इतना बेहतरीन कैच, इतना पीछे भाग कर, क्या बढ़िया कैच कर रहा है। मुझे लगता नहीं कि गलती हमने की है। पाकिस्तान ने बहुत बढ़िया बल्लेबाजी की, मैं ऐसा कहूँगा, क्योंकि जो ओपनर अगर अच्छी शुरुआत देते हैं तो उसके बाद बहुत मुश्किल होती है आने वाले गेंदबाजों के लिए। एक ऊपर से उन्होंने 2-4 चौके लगाए, फिर स्क्वायर कट भी लगाई और इस तरह से कदमों का इस्तेमाल किया, जिस तरह से क्रीज का भी इस्तेमाल किया। देखिए अपना पहला शतक, और वो भी आईसीसी चैंपियंस ट्रॉफी फाइनल में। वाह, बहुत खूबसूरत बल्लेबाजी जमान की। हार्दिक पांड्या गेंदबाजी करने आगे, उन्होंने शुरुआत वैसे थोड़ी खराब की थी, पर उसके बाद এই ভিডিও ক্লিপগুলি যদি লক্ষ্য করি, তাহলে প্রথম ক্লিপটিতে আমরা রেডিওর ব্যবহার দেখতে পেলাম, যে রেডিওর বার্তায় তরুণদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের চেতনা সৃষ্টির লক্ষ্যে রেডিও ব্যবহার করা হয়েছে। এই রেডিও একটি প্রযুক্তি। দ্বিতীয় ভিডিওতে আমরা দেখতে পেলাম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে কৃষিক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সফল প্রতিবেদনগুলো প্রচার করা হচ্ছে। এই টেলিভিশন একটি প্রযুক্তি। তৃতীয় ভিডিওতে আমরা দেখতে পেলাম বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষ আকর্ষণীয় বিষয়গুলো সে জায়গায় না গিয়েও নিজ অবস্থান থেকে তা উপলব্ধি করা যায়। এখানে বড় পর্দায় বিশ্বকাপ খেলা নিজ অবস্থান থেকে দেখতে পারা, এটা প্রযুক্তির সফলতা। প্রযুক্তির ধারাবাহিক উন্নতির ফলে রেডিও থেকে টেলিভিশন, টেলিভিশন থেকে ডিজিটাল টেলিভিশন, ডিজিটাল টেলিভিশন থেকে বড় পর্দা, তার সাথে যোগ হয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার, মোবাইল ফোন, উপগ্রহ, ইন্টারনেটের ব্যবহারের জন্য রাউটার, ওয়াইফাই ইত্যাদি। এসবই প্রযুক্তি।
একসময় চিঠির প্রচলন ছিল খুব বেশি। এক দেশ থেকে অন্য দেশে একজন আরেকজনকে চিঠি লিখত, সেই চিঠি পৌঁছতে 2-3 সপ্তাহ লেগে যেত। তোমার বাংলা ব্যাকরণ বইতে যেভাবে তোমরা পিতার নিকট পুত্রের চিঠি এবং চিঠির খামের উপর ঠিকানা, প্রাপক, প্রেরক উল্লেখ করে লিখো, আগে বাস্তবে এরকম লেখা হতো। তবে এখনও লেখা হয়, কিন্তু এর পরিমাণ খুবই কম। আপনজনের হাতের একটি চিঠির জন্য এখনও সবাই অপেক্ষা করে, কিন্তু তার প্রক্রিয়া পরিবর্তন হয়েছে। জরুরি প্রয়োজনীয় কথা বিনিময়ের জন্য নতুন পদ্ধতি বের হয়েছে, সেগুলো ব্যবহার করে চোখের পলকে অর্থাৎ সেকেন্ডের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে চিঠি পাঠাতে পারে। সাথে ছবি, ভিডিও ক্লিপ বা সরাসরি ছবি দেখে কথা বলতে পারে, তাও আবার ছোট্ট একটি যন্ত্র হাতের মুঠোয় নিয়ে। যোগাযোগের ক্ষেত্রে তুমি তোমার গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়িতে খবর পৌঁছাতে যতটুকু সময় লাগে তার চেয়ে অনেক কম সময় লাগে। সবাই সবার সাথে সহজে যোগাযোগ করতে পারে, তাই সেটা বোঝানোর জন্য বলা হয়েছে গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম। গ্লোবাল ভিলেজ নামের এই নতুন শব্দ সবার কাছে পরিচিতি লাভ করেছে। 1000 মাইল দূরে থাকলেও ভার্চুয়ালি আমরা সবাই পাশাপাশি। আর এসবই সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেয়া হয়, সেটাই হচ্ছে প্রযুক্তি। আর এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি অবদান রেখেছে তা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তথ্য ও প্রযুক্তির ধারাবাহিক উন্নতির পথচলা শুরু হয়েছে কম্পিউটার আবিষ্কারের পর থেকেই। প্রথমে একটি কম্পিউটারের আকার ছিল বিরাট প্রাসাদের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কম্পিউটার ব্যবহার হয়েছে, তখন এক একটি কম্পিউটার পরিবহন করতে ট্রাক ব্যবহার করা হতো। পর্যায়ক্রমে এর উন্নতির ফলে এখন আমাদের টেবিল থেকে তা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এ সকল আবিষ্কারই ইলেকট্রনিক্স যন্ত্রাদি আবিষ্কারের ফলে সফল হয়েছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, প্রথমে বিশাল কম্পিউটার, তারপরে ডেস্কটপ, তারপরে ল্যাপটপ, মিনি কম্পিউটার, এরপরে ছোট্ট রাসবেরি পাই কম্পিউটার। প্রথমে একটি কম্পিউটার ক্রয় করতে লক্ষ লক্ষ টাকা খরচের প্রয়োজন পড়ত, আর এখন 5 থেকে 7,000 টাকায় কম্পিউটার পাওয়া যায়, যার ফলে এখন কম্পিউটার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি থেকে শুরু করে একজন সাধারণ মানুষও এটা ব্যবহার করে। মানুষের দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম সহজ করে দেওয়ার জন্য এই কম্পিউটার ও যন্ত্রপাতি মিলে তৈরি হচ্ছে সফটওয়্যার। কঠিন কঠিন হিসাবপত্র, তোমার তোলা ছবি এডিটিং, যোগাযোগের জন্য বিভিন্ন সফটওয়্যার যেমন স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক ইত্যাদি, আরও কত কিছু। এই যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার বা উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে, যাকে বলে সুপার হাইওয়ে। ইহা ব্যবহার করে পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তি যেরকম তথ্য সংগ্রহ করতে পারে, সাধারণ মানুষও তেমনি তথ্য সংগ্রহ করতে পারে। আশা করি এই আলোচনা থেকে তোমরা তথ্য ও প্রযুক্তি বলতে কী বোঝায় তা সম্পর্কে একটা ধারণা পেয়েছ। অর্থাৎ তথ্য দেয়া নেয়া, বাঁচিয়ে রাখা ও সংরক্ষণ করা, আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, বিশ্লেষণ করা, আবার নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তিই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আশা করি এখন তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করতে পারবে। এবার আসি তথ্য ও উপাত্ত এর পার্থক্য নিয়ে আলোচনায়। তোমাকে যদি তোমার দূরের কোনো বন্ধু তোমার স্কুল সম্বন্ধে জানতে চায়, তাহলে তুমি হয়তো বলবে, আমাদের স্কুলের নাম শাহজালাল এনজেএফএফ স্কুল, এটি বিসিআইসির একটি প্রতিষ্ঠান। শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান হয়ে থাকে। প্রতি বছর এর ফলাফল ভালো, বিদ্যালয়ের পাকা ভবন আছে, টিন শেডও আছে। এগুলো হলো তথ্য। বা মনে করো বর্তমান বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস নিয়ে যদি কোনো কিছু জানতে চায়, তাহলে হয়তো তুমি জানবে যে বিশ্বের প্রায় 210টি দেশে এই ভয়াবহ করোনা ভাইরাস দ্বারা মানুষ কোভিড-19 নামক রোগে আক্রান্ত হচ্ছে। এটির উৎপত্তিস্থল চীনের উহান প্রদেশে।
2019-এর ডিসেম্বর থেকে এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছে। এগুলো তথ্য অর্থাৎ বিষয়ে বর্ণনামূলক বিস্তারিত বলাকেই বলা হয় তথ্য। উপাত্ত হলো তোমার বিদ্যালয়ের ছাত্রের যে বিভিন্ন রকম পরিসংখ্যান, যেমন ভর্তির তথ্য উপাত্ত, ছাত্রের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ভর্তির শ্রেণী ইত্যাদি। আবার শ্রেণীভিত্তিক পরিসংখ্যান যেমন শ্রেণী, সংখ্যা, বিভাগ, ধর্ম ইত্যাদি। এছাড়াও পরীক্ষার ফলাফল নিয়ে তথ্য উপাত্ত থাকতে পারে, যেমন পরীক্ষার্থীর নাম, বিষয়ভিত্তিক নম্বর এবং ফলাফল। কোভিড-19 আক্রান্ত তথ্য ও উপাত্ত যদি আমরা জানতে চাই, সেখানে কী কী উপাত্ত আমরা চাইতে পারি, যেমন দেশের নাম, আক্রান্তের সংখ্যা, সুস্থ হওয়ার সংখ্যা, মৃতের সংখ্যা ইত্যাদি। এছাড়াও মনে করো আজকে আমাদের এই স্কুল গ্রুপে কতজন মেম্বার রয়েছে এবং আজকে তারা এই মুহূর্তে কতজন এই অনুষ্ঠান দেখছে, তোমার এই পড়াটা দেখছে, তার একটি তালিকা যদি তৈরি করি তাহলে অবস্থা কী দাঁড়ায় তোমরা এই স্লাইডটি লক্ষ্য করো। এখান থেকে আমরা কি ডাটা বা উপাত্ত পেলাম? আমরা পেলাম ক্লাসটি দেখছে বা প্রত্যক্ষণ করছে যার সদস্য সংখ্যা 6 জন, প্রত্যক্ষ করছে 4 জন, দেখেনি 2 জন। এই সকল উপস্থাপিত বিষয়গুলোকে বলে উপাত্ত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তথ্য উপাত্তের পার্থক্য কী। এবার তোমাদের জন্য দুটি প্রশ্ন থাকলো। একটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করো। দ্বিতীয়টি হলো উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কী তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। আজ এ পর্যন্তই। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শেষ করার আগে বলছি, এই করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-19 মানুষের জীবনকে পর্যুদস্ত করেছে। এর থেকে বাঁচতে গেলে সবাইকে ঘরে থাকতে হবে। তাই তোমাদের প্রতি আমাদের নির্দেশনা রইল, ঘরে থাকো, ঘর থেকে বের হবে না, ঘরেই লেখাপড়া করো। ধন্যবাদ সবাইকে।